ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, প্রথম 100 দিনের কার্যক্রম হচ্ছে আমার পায়ে যতটুকু কুলায়, যত বিধবা পরিবার আছে, যত আশ্রয়ণ প্রকল্পের একদম গৃহহীন মানুষ আছে, একদম নিঃস্ব মানুষ আছে, বিশেষ করে যারা ক্যান্সারের কেমোথেরাপি নিচ্ছে, দুনিয়াতে আর অল্প কয়েকদিনের মেহমান আছে, অথবা যারা কিডনি ফেলিওর, টাকার অভাবে ডায়ালিসিস করতে পারছে না, আর কিছুদিন দুনিয়ার আলো দেখবে, সেই মানুষগুলোর কাছ পর্যন্ত যাওয়া এবং তাদের বেঁচে থাকার আশ্বাস দেওয়া এবং তাদের পাশে থাকা, এবং একদম নিঃস্ব মানুষ যারা শহর অঞ্চলেও উঠতে পারে না, একেবারে রিমোট এরিয়া, সেই রিমোট এরিয়াগুলোতে গিয়ে মানুষের সমস্যাগুলো একদম নিবিড়ভাবে কাছ থেকে পর্যবেক্ষণ করা এবং দুপুরের খাবার, রাতের খাবার সেই মাটিতে বসে সেই মানুষগুলোর সাথে খাওয়া এবং তাদের কষ্টটা, তাদের সমস্যাটা অন্তর থেকে অনুভব করা এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করা। এই সময়গুলোতে কোনো নেতাকে ফুল দেওয়া কিংবা কোনো নেতার স্লোগান দেওয়া, নেতার বাসায় যাওয়া, বসে থাকা, আনন্দ ফুর্তি করা, বিজয় করা, এই ধরনের কোনো কিছুই হবে না। শুধুমাত্র যে মানুষগুলোর জন্য আমি একটুটুকু পর্যন্ত আসছি, সেই মানুষগুলোর মুখে সত্যিকার হাসি ফোটানোর জন্য যা যা করা লাগে, যতটুকু নিচে নামতে হয় আমি ততটুকুই নিচে নামতে রাজি আছি, শুধুমাত্র একদম রাস্তার নিঃস্ব মানুষগুলোর জন্য। এই প্রথম 90 দিন না, প্রথম যে সময়টা, পুরো সময়টাই আমি তাদের জন্য ব্যয় করতে চাই। আমাদের যে ইমাম সাহেবরা রয়েছে, ওনাদের বেতন সরকারিকরণ না হওয়া পর্যন্ত নিজেরা অন্তত সেই বেতনটুকু চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের বেতন এনশিওর করা, 2টি অ্যাম্বুলেন্স প্রদান করা দ্রুত সময়ের মধ্যে 2টি উপজেলায়, এবং 2টি উপজেলায় দ্রুত সময়ের মধ্যে 2টি বিনামূল্যে চিকিৎসা স্টোর, মেডিসিন নেওয়া সব চালু করা, এবং এছাড়াও যাতে মানুষজন সেবার আরও সহজ সুবিধার্থে হয়, এই জন্য যে ডিসি অফিস, ইউএনও অফিস, ওসি সাহেবের অফিস, থানা এবং চেয়ারম্যানের দরবার সব কিছুকে একদম সোজা, সহজ সরল, উন্মুক্ত করা। সম্ভব হলে দরজায় রাখবো না আমরা ইনশাল্লাহ, যাতে মানুষ সরাসরি দেখতে পায় সব কিছু। এই কার্যক্রমগুলো ছাড়াও কিডনি ডায়ালিসিসের রুগী এবং ক্যান্সারের রুগীদের জন্য বিশেষ একটি তহবিল গঠন করে একই পরিবারের সবাইকে নিয়ে আসা, এবং যে কোনো সহযোগিতাটা এই প্রথম তারাই আগে পাবে, তারপর সাধারণ নাগরিক পাবে, এই বিষয়গুলো। এবং বিশেষ করে প্রবাসী যারা আছে, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে তাদের যে জায়গা জমি সংক্রান্ত জটিলতা, সালিশ কিংবা থানার যে কার্যক্রম, এই কার্যক্রমগুলোকে দ্রুত সময়ের মধ্যে যেভাবে করা যায়, এই পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। যারা প্রবাসী আমার ভাইরা রয়েছেন, আপনারা সবচেয়ে বেশি কষ্ট করেন, আপনাদেরকে আমি সবসময়, আমি পুলিশে চাকরি করছি, আমি নিজেকে বীর দাবি করি না, বীর দাবি করি আপনাদেরকে। কারণ বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আর্মি, আনসার, ফায়ার সার্ভিস, যার কথাই বলেন না কেন, সবাই টাকা নিচ্ছে, সেবা দিচ্ছে। টাকা বন্ধ করে দিলে কেউ সেবা দিবে না। কিন্তু আপনারা 20, 25, 30 বছর বাংলাদেশের কোনো কিছু গ্রহণ না করেও, বাংলাদেশের কোনো সুফল ভোগ না করেও, শুধুমাত্র পরিবারের জন্য কিংবা দেশকে ভালো রাখার জন্য আপনাদের সারা জীবনের কষ্টার্জিত অর্থটুকু আপনারা প্রেরণ করছেন বাংলাদেশে। তাই বাংলাদেশে যদি 1 নাম্বার কাউকে সর্বোচ্চ হিরো হিসাবে, দেশপ্রেমিক হিসাবে খেতাব দিতে হয়, আমি মনে করি অতীতেও যেটা বলে এসেছি, দেশপ্রেমিক আমাদের প্রবাসী ভাইদেরকে সেই খেতাবটুকু দিতে হয়। এবং আপনাদের জন্য আমার কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব। আর জাতীয় সংসদের মাধ্যমে প্রথমে চেষ্টা করব সংসদের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য। যেমন বিষয়গুলো হচ্ছে, 1 নাম্বার, আপনারা যখন বিদেশ থেকে আসবেন, এককালীন 10, 15, 20 বছর পরে একটা ভাতা কিংবা একটা সম্মানে কিংবা এক ধরনের এককালীন আপনাদের একটা অনারিয়াম প্রদান করা সরকারি পক্ষ থেকে, এটা চালু রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে, আপনারা ওয়ান স্টপ ক্রাইসিস, যেটা বলে হচ্ছে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের সমস্যা, সেটা হোক ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে কিংবা জাতীয় জেলা পর্যায়ে, আপনাদের দ্রুত সময়ের মধ্যে আপনাদের সমস্যাগুলো যাতে সমাধান করে দেয়। কারণ আপনাদের ছুটি সীমিত, কিন্তু বাংলাদেশে যারা আছে তারা 2 মাস পরেও তার সমস্যার সমাধান করতে পারে, কিন্তু আপনারা পারবেন। আপনারা 10-15 দিন ছুটি নিয়ে আসেন। তা আপনাদের সমস্যাগুলো আগে সমাধান করার জন্য ওয়ান স্টপ সার্ভিস সেন্টার আমরা ইনশাল্লাহ চালু করব। আর এছাড়াও আপনাদের যাতে মনের অব্যক্ত কথাগুলো আপনারা সরাসরি সংসদে আপনাদের সম্মিলিত কথাগুলো তুলে নিয়ে আসতে পারি, সেই জন্য আমার নারী এবং শিশু, এদের জন্য যে কোনো ধরনের আমাদের যে ত্রাণ কিংবা যে কোনো ধরনের দান অনুদান বা যে কোনো ধরনের আমাদের যা কিছুই আসুক, সব কিছুই কিন্তু আমরা চেষ্টা করব আগে নারী এবং শিশুদের দিকে লক্ষ্য রাখা। কারণ আমরা এই নারীদের পেট থেকে কিন্তু এই দুনিয়াতে আসছি, নারীদের কারণে কিন্তু আমরা এই দুনিয়ার আলো দেখেছি। অতএব নারীদের সর্বাগ্যে আমরা রাখবো মায়ের জাতি, এবং তারপরে শিশু, আমাদের বাচ্চা, যাদের বাচ্চারা রয়েছে তাদের প্রতি আমরা কত সদয়, তাহলে অন্য অসহায় বাচ্চাদের প্রতি কেন আমরা সদয় হব না? তাই নারী এবং শিশুকে অগ্রাধিকার দিয়ে প্রত্যেকটি কাজে আমরা তাদেরকে অগ্রণী ভূমিকায় রেখে আমাদের সকল কার্যক্রম আমরা পরিচালনা করব ইনশাল্লাহ। আশা করি দলমত নির্বিশেষে আমরা এই কাজগুলো করতে পারবো।
দুইটাই আছে। আমি তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে নির্বাচনে দাঁড়াইছি, কোনো মানুষের উপর তাওয়াক্কুল করি নাই। আমি আগেই ঘোষণা দিয়েছি, আমি যদি নির্বাচনে হেরে যাই তাও 2 রাকাত নফল নামাজ পড়বো, এবং নির্বাচনে জিতে গেলেও 2 রাকাত নফল নামাজ পড়বো। আল্লাহ আমার ভাগ্যে যেটা রেখেছে আমি সেটাকেই মেনে নেব, এবং অতীতে আমি যে মানবিক কাজগুলো করেছি সেগুলো অব্যাহত থাকবে। কোনোটা একটু বিন্দুমাত্র কম হবে না, কিংবা কোনোটা রদ হবে না। সবগুলোই কাজ আগের মতো চলবে। আমি ভাববো আল্লাহ যেটা আমার জন্য ভালো রেখেছে সেটাই হয়েছে। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল। আমরা অতীতে অনেকবার প্ররোচিত হয়েছি, অনেকবার ব্যর্থ হয়েছি, বিফল হয়েছি। কারণ আপনারা হয়তো বা ইতিহাস জানেন না, যারা অনেকবার ভোট দিয়েছে তারা জানে এই পর্যন্ত কথা আসলে কেউ রাখেনি। যারাই এসেছে তারাই হাজার হাজার কোটি টাকা বেগমপাড়ায় বাড়ি করেছে, দেশের বাইরে পাচার করেছে, গুলশান বনানীতে অনেক বড় বড় বাড়ি গাড়ি করেছে, বিশেষ করে হাজার কোটি টাকা ছাড়াই গেছে। এবং এমনও নজির আছে 5 বছর এমপি ইলেকশন করার পর আস্ত ব্যাংক খুলে দিয়েছে তারা। কত বড় ডাকাত হলে এই ধরনের কাজ করতে পারে। এবং শত কোটি টাকার নিচে আমার আপাতত চোখে, আপনি যারা নতুন ভোটার আছেন আপনার মনের কাছে প্রশ্ন, আপনার এলাকায় আগে যে এমপিগুলো ছিল তাদের শত কোটি টাকার নিচে কি আছে কারো বলেন? এই শত কোটি টাকা বানানোর সুযোগ আর আপনারা করে দেবেন না, আমাদের দেশটা আরও ধ্বংস হয়ে যাবে। এই যে তারুণ্যের যে জোয়ার, আমরা যে মানবিকতার জোয়ার, যে নতুন দেশ গঠনের জোয়ার, এই জোয়ারের জন্য বাংলাদেশের যত নতুন প্রার্থী আছে, তরুণ প্রার্থী আছে এবং দেশপ্রেমিক যারা আছে তাদেরকে আপনারা নিয়ে আসুন। ইনশাল্লাহ আমরা একটা সুন্দর দেশ উপহার দিতে পারবো। তাই তরুণ ভোটাররা আপনাদের কাছে অনুরোধ, মাত্র 500 টাকা 1000 টাকার কাছে বিক্রি না হয়ে দেশের জন্য তো মানুষ জীবন পর্যন্ত দিয়ে দেয়। আপনার দেশের জন্য না হলে এইবারের ভোটটি দেশপ্রেমিক কোনো মানুষের কাছেই তুলে দেবেন। কোনো বস্তা পচা রাজনৈতিক নেতা অথবা ঋণখেলাপি অথবা যারা খুন হত্যা মামলা বিভিন্নের সাথে সম্পৃক্ত তাদের দিকে না গিয়ে এবার ভালো কোনো মানুষের হাতে আপনার দেশটা। এবার তো 2টি ভোট, একটি গণভোট, হ্যাঁ অথবা না। তবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনি যেটাকে লালন করবেন আপনি সেটাকে দিবেন। কারণ কারো ইমোশনে আমি আঘাত করতে চাই না। হয়তো একটা মানুষ একটা বিষয় লালন করে সেটাকে, তবে আমার মন্তব্য হচ্ছে যেটাতে আমাদের দেশের উপকার হবে, দশের উপকার হবে। তবে হ্যাঁ ভোট যদি এরকম হতো আমার কাছে বেশি ভালো হতো, যে একবারের বেশি কেউ এমপি হতে পারবে না, একবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং মহান সংসদের কোনো বিল পাশ হইতে ইসলামী শরিয়া ভিত্তিক সে আইনের সাথে সম্পৃক্ত আছে কি না, এবং এইরকম বিষয়গুলো যদি আরও যুক্ত হতো আমার মনে হয় আরও বেশি ভালো হতো। যেটা ইসলাম পরিপন্থী কিংবা যেটা সাংঘর্ষিক এরকম কোনো বিষয় না রেখে আরও সহজ করা উচিত ছিল, যে একবারে বেশি এমপি হতে পারবে না, একবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এই বিষয়গুলো থাকলে আরও মনে হয় সুন্দর হতো, মানুষ আরও বেশি এই দেশকে গঠন করার মতো করতে পারতো। তারপরেও যেটা ভালো হয় আপনারা সেটাতেই করবেন। তবে দেশের জন্য আপনারা আগে হ্যাঁ ভোট না ভোট ভালো করে বুঝবেন, তারপরে দিবেন। কারণ হ্যাঁ ভোট ভালো, আমি আপাত দৃষ্টিতে দেখছি যে অনেকগুলো হ্যাঁ ভোটের পক্ষে যথাযথ যৌক্তিকতা আছে, কিন্তু আবার অনেকে না ভোটের বিপক্ষেও, যেমন আব্বাসী হুজুর, আমি ওনার একটা ভিডিও দেখলাম, এই ইসলামের কি সমস্যা হবে, বিসমিল্লাহ নেই, এই সে বিভিন্ন ধরনের অপপ্রচার আছে। তো এগুলো সত্যি কিনা তাও আমি জানি না। এই জন্য আরও ক্লিয়ার করা উচিত এই বিষয়টাকে সরকার। তাহলে হ্যাঁ ভোট এবং না ভোটের পার্থক্য মানুষ বুঝতে পারবে এবং সঠিক জায়গায় মানুষ ভোটটা দিতে পারবে। ধন্যবাদ।